আমরা এটা শেয়ার করি ক্লাস একটু। এই কার ওখানে শব্দ হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, একটু বন্ধ করেন। আমরা করতেছিলাম কি ট্রান্সমিশন লাইন, perfect. For system analysis, chapter 6. আমরা ট্রান্সমিশন লাইন পড়তেছিলাম, তাই না সেলিম? হ্যাঁ, ট্রান্সমিশন লাইন পড়ার সময় আমরা কি বলেছিলাম? আমরা বলছিলাম যে ট্রান্সমিশন লাইনটা আমরা এই জন্য পড়তেছি, so that if we know the voltage at the receiving end, মানে কাস্টমারের সাইডে যদি আমরা ভোল্টেজ জানি এবং কত পাওয়ার সে কনজিউম করছে সেটা জানি, so to get the required voltage at the receiving end, মানে customer end, what would be the voltage at the sending end and what would be the power? Powerটা আমরা in terms of power express না করে we express this thing in terms of current. মানে আমরা কারেন্ট যদি জানি, ভোল্টেজ যদি জানি, we can easily calculate the power. সেই জন্য যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কাস্টমার এন্ডে যদি আমরা ভোল্টেজ জানি আর যদি কতটুকু পাওয়ার কনজিউম করতে সেটা জানি, তাহলে কতটুকু ভোল্টেজ আমাদের সেন্ডিং এন্ড থেকে পাঠাতে হবে সেটাই আমাদের জানার উদ্দেশ্য। এইটা জানার জন্যই আমরা ট্রান্সমিশন লাইনটাকে সেইভাবে পড়ার চেষ্টা করতেছি। এটা বের করার জন্য যে কোনো প্রবলেম অ্যানালাইসিস করার জন্য ইঞ্জিনিয়ার সাহেবেরা যেটা করেন সেটা করেন কি, একটা সার্কিট মডেল তৈরি করে তার করসপন্ডিং কি করে ম্যাথমেটিক্যাল মডেল ডেভেলপ করে। উই স্টার্টেড ইন দি সেম প্রসিডিওর। কি করেছি, প্রথমে আমরা করেছি ট্রান্সমিশন লাইনগুলোকে তিনটা ভাগে ভাগ করেছে। এখন প্রশ্ন হলো কেন ভাগ করব? এটা এক্সপেরিয়েন্স বেসড। ইঞ্জিনিয়ার সাহেবরা দেখেছে যে মডেলটাকে কমপ্লিকেট সব সময় সব জায়গাতে করার দরকার নাই, মানে সবগুলো এলিমেন্টকে ধরার দরকার নাই। এলিমেন্ট বলতে কি বুঝি? সার্কিট এলিমেন্ট বলতে আমরা আর, এল, সি এন্ড জি। আর স্ট্যান্ডস ফর রেজিস্ট্যান্স, এল ইন্ডাক্টেন্স, সি ক্যাপাসিট্যান্স এন্ড জি হচ্ছে শান্ট কন্ডাক্টেন্স। এগুলোর সবগুলো এলিমেন্টকে কনসিডার করা ছাড়াই কিছু কিছু লাইনের মডেল ডেভেলপ করা যায়। কোন লাইনে? সেই জন্য আমরা তিন ভাগে ভাগ করেছি। কি বলেছি? এটা হচ্ছে, একটা হচ্ছে শর্ট ট্রান্সমিশন লাইন, আর একটা হচ্ছে মিডিয়াম ট্রান্সমিশন লাইন, আর একটা হচ্ছে লং ট্রান্সমিশন লাইন। এইখানে তোমাদের বইগুলোতে যে কাজটা করা হয়েছে, এই ডিভিশনটা করেছে অন দি বেসিস অফ দি লেন্থ অফ দি লাইন। কোনো কোনো জায়গাতে দেখবে যে ভোল্টেজ প্লাস লেংথ দুটাই কনসিডার করে। However, in this case, they have considered only the length of the line. এবং এটা মনে রাখতে হবে লেংথ অফ দি লাইনের উপরে সেন্ডিং মানে ট্রান্সমিশন ভোল্টেজটা ডিপেন্ড করে। শর্ট ট্রান্সমিশন লাইন হচ্ছে ওইগুলো যার লেংথটা হচ্ছে লেস দেন 80 কিলোমিটার। আবার বলে নিই, এটা কোনো রিজিড ভ্যালু না, তোমাদের বইয়ে এটা দিয়েছে, কম বেশি হতে পারে। মিডিয়াম লেংথ লাইনটা হচ্ছে 80 থেকে 240 কিলোমিটার, আর লং লাইন হচ্ছে 240 কিলোমিটারের বেশি হলে সেটা হবে লং লাইন। মিডিয়াম লাইনের ক্ষেত্রে, শর্ট লাইনের ক্ষেত্রে মডেলটা ডেভেলপ করার সময় কি বলেছিলাম আমরা বলেছিলাম যে এখানে যে চারটা সার্কিট প্যারামিটারস এর কথা বলছি, আমরা দুইটা কনসিডার করেছি। একটা হচ্ছে রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে ইন্ডাক্টেন্স। However, the capacitance and inductance have been neglected in developing this model. এটা খুব সহজ মডেলটা। Its mathematical model will also be easy. কেন?
this looks like a simple series circuit. সুতরাং রিসিভিং এন্ডে যে কারেন্টটা হবে সেই কারেন্টে সেন্ডিং এন্ডের কারেন্ট, সেন্ডিং এন্ডের ভোল্টেজ যেটা হবে, knowing the voltage of the receiving end, এই ড্রপটা রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্টেন্সের ড্রপটা যোগ করলে সেন্ডিং এন্ডের ভোল্টেজটা পাওয়া যাবে। এখন আরেকটা জিনিস বলতে হবে, এখানে যে রেজিস্ট্যান্স আর রিঅ্যাক্টেন্সটা দেখানো হচ্ছে সেটা লাম্পড, মানে টোটাল যে ট্রান্সমিশন লাইনের যে লেংথ এর জন্য যে রেজিস্ট্যান্স সেটাকে লাম্পড করে এক জায়গায় দেখানো হয়েছে, মানে গোটাটাকে একটা পয়েন্টে রিপ্রেজেন্ট করা হয়েছে। সিমিলারলি দি রিঅ্যাক্টেন্স, যেটা আমরা সহজ বলছিলাম ম্যাথমেটিক্যাল মডেল, সেই মডেলটা হচ্ছে এইটা, এটা হচ্ছে সেই ম্যাথমেটিক্যাল মডেল। এইখানে আরেকটা আমরা ভোল্টেজের যে ড্রপের একটা মেজারিং ইন্ডেক্স আমরা এখানে বের করতে চাচ্ছিলাম। সেই মেজারিং ইন্ডেক্সটা কি? ভোল্টেজ রেগুলেশন। ভোল্টেজ রেগুলেশনটা কি? যদি কোনো লোড না থাকে সেই অবস্থায় রিসিভিং এন্ডের ভোল্টেজ, আর ওখানে যদি রেটেড কারেন্ট ফ্লো করে তখন কেন রিসিভিং এন্ডের ভোল্টেজ কত হবে? এই দুটার ডিফারেন্সকে রিসিভিং এন্ডের ভোল্টেজের সাথে যদি রেশিও না হয় তাহলে যে ইটা বেরিয়ে আসে, যে কেন ভ্যালুটা বেরিয়ে আসে, সেটাই হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। ইট ইজ অলওয়েজ এক্সপ্রেসড ইন পার্সেন্টেজ। এইখানে আরেকটা জিনিস আমরা অবজার্ভ করেছিলাম, সেই অবজারভেশনটা হচ্ছে এই যে voltage regulation not only depends on the impedance of the transmission line, but it also depends on the types of the load. কোন লোডের জন্য এজাজ, কোন লোডের জন্য সবচাইতে বেশি ভোল্টেজ রেগুলেশন, কোন ধরনের লোডের জন্য? স্যার ইউনিটি রেজিস্টিভ লোড। হ্যাঁ, ইউনিটি রেজিস্টিভ লোড স্যার। ইউনিটি লোডের জন্য স্যার। আতিক আর এজাজ দুইজনে বললে। সেলিম, সেলিম কোথায়? সেলিম, সেলিম শুনতে পাও না? যা স্যার প্রশ্নটা আবার একটু বলেন স্যার। আমি বলেছি এখানে দুইটা ফ্যাক্টর ভোল্টেজ রেগুলেশনের, একটা হচ্ছে ইম্পিডেন্স। স্যার আমাকে শুনতে পান? এখন পাচ্ছি, শোনো এবার বলিনি ওর প্রশ্ন, তারপর তুমি জিজ্ঞেস করছি যে ইম্পিডেন্স অফ দি ট্রান্সমিশন লাইন এন্ড অলসো দি টাইপস অফ দি লোড। আমি বলছি ভোল্টেজ রেগুলেশন সবচাইতে বেশি। আবার এই এজাজ আর কে আরেকজন কেউ আতিক উত্তর দিয়েছো, উত্তরটা আবার রিকনসিডার করো, না হলে আমরা ক্লাস রেজিস্টিভ লোডের জন্য বেশি হবে স্যার। ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের জন্য স্যার। হ্যাঁ, না হলে তো আমরা ক্লাস রিপ্রেজেন্টেটিভকে ডেকেছিলাম, তোমাদের জন্য মায়ের ব্যবস্থা করা হচ্ছিল। তাহলে কি হবে? এই ভোল্টেজ রেগুলেশনটা সবচেয়ে, যদি কিপিং দি ট্রান্সমিশন ইম্পিডেন্স নেম, সবচেয়ে বেশি হবে এই ইন্ডাকটিভ লোডের জন্য, সবচেয়ে কম হবে ক্যাপাসিটিভ লোডের জন্য, and in between these two is the resistive load. এরপরে we went for developing the transmission model for medium length line. In this case, instead of ignoring capacitance of the transmission line, we included the capacitance in the model. However, the capacitance addition is done in two ways. The total capacity divided by 2 and added in half of it in the sending end and half of it in the receiving end. This is one way of considering capacitance. And this model is known as Y model. And there is another model which is not discussed in your book, that is T model. T model considers the total impedance in two parts. One, at the middle of two parts, the total capacitance is included, and that is known as T model.
আমাদের এখানে পাই মডেলটা ব্যবহার করা হয়েছে। পাই মডেলে কি করা হয়েছে যে ক্যাপাসিটেন্স হবে ট্রান্সমিশন লাইনের, সেই ট্রান্সমিশন লাইনের টোটাল ক্যাপাসিটেন্সটাকে 2 দিয়ে ভাগ করে অর্ধেকটা অ্যাড করা হয়েছে সেন্ডিং এন্ড সাইডে ইন প্যারালাল, আর এক অর্ধেক বাকি অর্ধেকটা রিসিভিং এন্ড। And once again, the impedance of the whole length of the line is lumped in one point. Resistance টা এবং ইন্ডাকটেন্স টা একটা লাম্প করে দেখানো হয়েছে। এটার জন্য আমরা কি করেছিলাম, এর জন্য সেন্ডিং এন্ড ভোল্টেজ বের করেছিলাম ইন টার্মস অফ রিসিভিং এন্ড ভোল্টেজ এন্ড রিসিভিং এন্ড কারেন্ট। যদি রিসিভিং এন্ড ভোল্টেজ এবং কারেন্ট জানা থাকে, করসপন্ডিং সেন্ডিং এন্ড ভোল্টেজ এবং কারেন্ট কত হবে সেইটা আমরা এই মডেল থেকে বের করেছিলাম। এই মডেল থেকে বের করে কি পেয়েছিলাম আমরা, এই মডেল থেকে বের করে আমরা পেয়েছিলাম সেন্ডিং এন্ড ভোল্টেজ অজ VR into a constant plus IR into a constant. Similarly, IS was equal to VR into another constant and IR into another constant. এই কনস্ট্যান্ট গুলোর নাম দেওয়া হয়েছে, প্রথমটা এটার নাম হচ্ছে A, পরেরটা হচ্ছে B, কারেন্টের জন্য এই কনস্ট্যান্ট হচ্ছে C and this is D. দেখো A আর D একই কিন্তু, এবং ইউনিট গুলো যদি দেখো, বির ইউনিট হচ্ছে ওহম, এর ইউনিট কিন্তু কোন ইউনিট নাই, ইউনিটলেস। কেন, এখানে জেড আছে, ইউনিট হচ্ছে ওহম, এখানে ওয়াই আছে অ্যাডমিটেন্স, এর ইউনিট হচ্ছে 1/ওহম, এটা কেটে যাবে, সুতরাং এটা ইউনিট ফ্রি। কিন্তু এইটার একটা ইউনিট আছে, যদিও এইটা ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা ইউনিট ফ্রি, কিন্তু যেহেতু এটাকে অ্যাডমিটেন্স দিয়ে গুণ করা হচ্ছে, সুতরাং এটা হবে কি মোহ এর ইউনিট। তো এইগুলোকে এবিসিডি কনস্ট্যান্টে এক্সপ্রেস করলে উপরের দুইটা ইকুয়েশন হয় AVR প্লাস VIR, আর IS এর এক্সপ্রেশনটা হয় CVR প্লাস DIR। কিন্তু ABCD যেহেতু কনস্ট্যান্ট, এই জন্য এই মডেলটাকে বলে ABCD মডেল। ঠিক আছে, এরপরে we wanted to start or we started the developing the model of a long transmission line. Is it so? তাই না? আমরা এটা স্টার্ট করেছিলাম, আতিক মনে আছে? জি স্যার, গত ক্লাসে পড়ছি। আরম্ভ করেছিলাম। তাহলে এখানে যাই, এইটা হচ্ছে লং ট্রান্সমিশন লাইনের কি সার্কিট মডেল। এই মডেলে দেখো এখানে কিন্তু রেজিস্ট্যান্স, ক্যাপাসিটেন্স, কন্ডাক্টেন্স সব কিছুকে কনসিডার করা হয়েছে, এবং এটা লাম্প না ধরে এটা ডিস্ট্রিবিউটেড প্যারামিটার বলা হয়েছে। এই মডেল ডেভেলপ করার সময় একটা স্মল লেংথ of the transmission line ধরেছে, which is dx, একটা স্মল ডিস্টেন্স। এই dx এর কেন নাম বলে ইম্পিডেন্স ধরেছে z into dx। z হচ্ছে ওই ইম্পিডেন্স পার ইউনিট লেংথ which includes the resistance, series resistance and series reactance। তাহলে z হচ্ছে ইম্পিডেন্স পার ইউনিট লেংথ, তাকে dx দিয়ে গুণ করলে এই স্মল এরিয়া ট্রান্সমিশন লাইনের লেংথ, এই লেংথটার জন্য যে ইম্পিডেন্স হবে সেটা হচ্ছে এইটা। আর এইখানে যে কন্ডাক্টেন্স হবে বা কন্ডাক্টেন্স অ্যাডমিটেন্স হবে, সেই অ্যাডমিটেন্সটা হচ্ছে y into dx। এই রিসিভিং এন্ডের কাছে এই ভোল্টেজটাকে ভি ধরেছে, আর এখানে যে কারেন্ট ফ্লো করছে সেটা আই ধরেছে। কিন্তু তাহলে এই যে স্মল যে ডিস্টেন্স, সেটার
রিসিভিং সেন্ডিং এন্ড সাইডে যদি ভোল্টেজ মাপা যায় তাহলে এই ভোল্টেজটা ড্রপটা যোগ হবে, সেটা হচ্ছে কি ডিভি। তাহলে ভি প্লাস ডিভি উইল বি দি ভোল্টেজ at the end of the small distance dx towards the sending end. এই কথাগুলো এখানে বলা আছে, ভোল্টেজ পার ফেজ at the end of differential element dx, এটা হচ্ছে ভি, ভি প্লাস ডিভি ভোল্টেজ পার ফেজ at the end of dx towards sending end, I plus di is the current, এই সাইডে কারেন্ট, এখানে যদি আই হয় এখানে কারেন্ট হবে ডিআই। এই কারেন্টটা বেশি হলো কেন? এজাজ স্যার ক্যাপাসিট্যান্সের প্রভাব আছে। তার মানে এইখানে এইখানে তো ক্যাপাসিট্যান্স কারেন্ট ফ্লো করবে, যদি কম হোক ক্যাপাসিট্যান্সের ভিতরে কারেন্ট ফ্লো করবে। সুতরাং যদি এখানে আমরা করি কেসিএল অ্যাপ্লাই করি, এখানে কারেন্ট চলে যাচ্ছে, মধ্যেখানে কারেন্ট ফ্লো করছে, সুতরাং এটা যোগ হয়ে এই কারেন্টটা হবে। ঠিক আছে, ভোল্টেজ তো বোঝাই যায়, এখানে সিরিজের ড্রপটা যোগ করলে এটা হবে। তাহলে আমরা যাই, কি বলছো? বলছিলাম আমরা এই আই প্লাস ডিআই হচ্ছে কারেন্ট এন্টারিং দি এলিমেন্ট। একে দেখো ভালো করে, এই যে এখানে কারেন্ট এন্টার করছে সেটা আই প্লাস ডিআই। ডিআই কেন হবে সেটা আমরা বললাম, কারেন্ট এন্টারিং দি এলিমেন্ট ডিএক্স, আই ইজ দি কারেন্ট লিভিং দি এলিমেন্ট। এই যে স্মল এলিমেন্টটা আমরা ধরেছি, যে কারেন্টটা লিভ করে সেটা হচ্ছে আই, যেটা এন্টার করেছে আই প্লাস ডিআই। এখানে হচ্ছে এটা ভি, ascending end side এটা হবে ভি প্লাস ডিভি। ঠিক আছে, এইবার আমরা তাহলে দেখি এর ইকুয়েশন গুলো কি হবে। প্রথমে আমরা দেখি ডিআই ইকুয়াল টু বা ডিএক্স ভি ডিএক্স ডিভি ইকুয়াল টু কত হবে? ডিভি ইকুয়াল টু কি হবে? ডিভিটা কি? ডিভিটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত যে ভোল্টেজ ড্রপ, এই ভোল্টেজ ড্রপটা কি হবে? এর ইম্পিডেন্স হচ্ছে জেড ডিএক্স। তাহলে আই দিয়ে এটাকে গুণ করলে এই ডিভি পাওয়া যাবে না? কি স্যারেরা? জি স্যার। জেড ডিএক্স এর ভিতরে কারেন্ট ফ্লো করছে হচ্ছে আই, সুতরাং জেড ডিএক্স কে আই দিয়ে গুণ করলে ডিভি পাওয়া যাবে। এইখানে ওরা ওই কথাটা লিখেছে ডিভি ইজ ইকুয়াল টু কই ডিভি, এই যে ডিভি, ডিভিটা কি? আই ইন্টু জেড ডিএক্স, বুঝা গেছে? ডিভি ইজ ইকুয়াল টু আই জেড ডিএক্স। আর কি আছে এবার? ডিআই, ডিআইটা কি হবে? হ্যাঁ, এটা কি হবে? এই যে ওয়াই ডিএক্স আছে, ওয়াই ডিএক্স কে এটা দিয়ে গুণ করলে ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল ডিআই ইজ ইকুয়াল টু ওয়াই ডিএক্স ইনটু ভি। ঠিক আছে, তাহলে কি পেলাম আমরা? দুইটা জিনিস। আমাদের এই খাতাটা বোধহয় অনেক পুরনো, এই যে কি লিখে ফেললো। ওই পাশেই আছে। তাহলে আমাদের যেহেতু কলম নাই, আমরা একটু গন্ডগোলের ভিতরে পড়েছি। এইখানে একটা এলিমেন্ট কি আছে, এই সাইডে এটা হচ্ছে কি, আমরা এই সাইডে একটা ধরি, এখানে এটাকে বলি হচ্ছে এটুকু হচ্ছে ডি এক্স, স্মল ডিস্টেন্স। এটা হচ্ছে কি স্মল জেড, জেড ডি এক্স, এক্স, কিন্তু এটা গন্ডগোল করলো। হ্যাঁ, তাহলে এটাকে কলম বানালাম। তাহলে এটা হচ্ছে ডি ইন্টু এক্স, এক্স, এখানে ভোল্টেজটা হচ্ছে ভি, এখানে হচ্ছে
ভি প্লাস ডিভি, ভি প্লাস ডিভি। এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো করে সেটা হচ্ছে আই, আর এটা হচ্ছে আই প্লাস ডিআই, তাই না? আই প্লাস ডিআই, জি স্যার। এই কারেন্টটা। এইখানে অ্যাডমিটেন্স, এই অ্যাডমিটেন্সটা হচ্ছে কত? এই অ্যাডমিটেন্সটা হচ্ছে ওয়াইডিএক্স। স্যার আর ডিআই কারেন্টটা হচ্ছে কি স্যার ওয়াই ডিএক্স এর দিক দিয়ে প্রবাহিত হইতেছে না? হ্যাঁ, ডিআইটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, মানে প্রত্যেকটা এর ভিতরে ক্যাপাসিটেন্সটা কেমন করে ফর্ম করে সেটা তো আমরা বলেছি এর আগে, তাই না? তাহলে প্রত্যেকটার এখানে এটা আঁকাটা সুন্দর হয়নি, মিশে দিলাম। এই ডিএক্সটাকে ডিভির মতো দেখাচ্ছে, ভি করবো, কলম নিয়ে আসলাম, একটা মিডিয়াম পয়েন্ট। তাহলে এইটা হচ্ছে অতিক ডিএক্স, আর এইটা হচ্ছে একটা অ্যারো চিহ্ন, এটা আমরা দেখাতে যাচ্ছি, এইটা হচ্ছে ওয়াইডিএক্স। ঠিক আছে, ঠিক আছে। আমরা বলছিলাম এই ডিভিটা কি হবে, এখানে ডিভি ইজ ইকুয়াল টু, ডিভি ইজ ইকুয়াল টু কি, এই যে জেড ডিএক্স ইন্টু এই কারেন্টটা, এক্সটা কিন্তু এইটা এক্স হচ্ছে না, তাহলে এইটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? ওই স্যার এটা লিখতে পারবো না, আর একটু নিচে নামি, তাহলে ওটা কথা নেই। এই ডিভি, ডিভি ওই নিচে নিয়ে আসলাম, ডিএক্স ওই দিক থেকে, এই যে নিয়ে গেছিলেন, তাহলে কি হয়, জেড ডি আই হয় না? জি স্যার। এখান থেকে আমরা যদি আবার একটা করি, ডিফারেন্সিয়েশন করি, তাহলে এটা হবে কি, ডি স্কোয়ার ভি বাই ডিএক্স স্কোয়ার। ডিএক্স স্কোয়ার। এই পাশে কি হবে? এই পাশে যে, জিরো। কেন জিরো হবে? আই তো ফাংশন অফ এক্স, আইটা যত হবে না, জেড তো পার ইউনিট লেন্থের ইম্পিডেন্স, ওইটা তো কনস্ট্যান্ট, একটা টোটাল লাইনের একই তার দিয়ে বানানো হয়েছে, সুতরাং তাহলে জেড থাকবে স্যার। জেড থাকবে কনস্ট্যান্ট, আর আইটা হচ্ছে ফাংশন অফ এক্স, মানে কারেন্ট বাড়ার সাথে, ডিসটেন্স বাড়ার সাথে সাথে কারেন্টটা কম বেশি হবে, তো এটা ডিআই বাই ডিএক্স হবে। ডিএক্স। হ্যাঁ, উপরে দেখেন, এখানে আমরা এইটা নিয়ে, এইখানে কারেন্টটা ছিল আই, একটু ডিস্টেন্স এইদিকে, ডিস্টেন্স মাপা হচ্ছে এইদিক থেকে, ওই যে উপরের ডায়াগ্রামটা যদি দেখেন, ওইখান থেকে নিয়ে আসি, আমরা দেখে আসি, ওইটা দেখে আসি কোথায় আমাদের, এখানে হতে পারবো। এই যে আমরা মাপছিলাম কোথা থেকে, আমরা এখান থেকে মাপছি, এখান থেকে এটাতে জিরো, এখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত হচ্ছে এক্স, এখান থেকে হচ্ছে এক্স ডিএক্স, এই জায়গার ডিস্টেন্স। ঠিক আছে, আমরা সেটাই বলতেছিলাম। তাহলে আমাদের হলো কি, জেড ডিআই বাই ডিএক্স। এইবার আমরা আরেকটা পেয়েছিলাম কি, ডিআই, ডিআই রাবার স্যার। এটা আবার হয়ে আছে না, কলম হোক, কলম হবে, কলমটার আবার রঙও চেঞ্জ করে দিই। হ্যাঁ, আমরা বলছিলাম কি, ডিআইটা কতটুকু হবে, ডিআইটা হবে হচ্ছে কি, ডিআইটা কোন ডিস্টেন্সের জন্য, ওয়াই ডিএক্স, ওয়াই ডিএক্স, এটা হচ্ছে অ্যাডমিটেন্স, অ্যাডমিটেন্স কে ভোল্টেজ দিয়ে গুণ করলে তো কি হয়, কারেন্ট হয়ে যায়। তাহলে এখানে আমরা লিখতে পারি ডিআই বাই ডিএক্স, ওইদিকে থেকে নিয়ে আসলাম, ইজ ইকুয়াল টু কি, ওয়াই ইনটু ভি। এইটাকে লিখতে পারি, আবার যদি ডিফারেন্সিয়েট করতে চাই, এটা ডি স্কোয়ার আই বাই ডিএক্স, ডিএক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু
y dv by dx dv by dx, ঠিক আছে। এখানে দেখো কোথায় লিখেছিলাম dv by dx is equal to কি z i না, জি স্যার স্যার উপরের লাইনটা স্যার ওই যে উপরের লাইনটা, তাহলে এই যে dv by dx এর পরিবর্তে ওইটা বসাই দিতে পারি, এটা is equal to y, আর dv by dx কি ছিল ভুলে গেছি, zi, তাহলে y z i। এই সিমিলারলি ওই উপরে দেখো এটা d স্কয়ার v বাই dx স্কয়ার ইজ ইকুয়াল টু z di বাই dx, di বাই dx কি ছিল yv, এই যে এখানে ছোট্ট করে লিখলাম তাহলে z y, এই যে di বাই dx ইজ ইকুয়াল টু তো yv না, এখানে v বসাই দিলাম। হ্যাঁ, এখন দেখো এই যে এইটা yv z yv, এইটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে আমাদের ইকুয়েশনটা কি, d স্কয়ার v বাই dx স্কয়ার ইজ ইকুয়াল টু zy ইন্টু v। এই ধরনের সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এর সলিউশন আমাদের ক্লাসে পড়াইছে, এর সলিউশন ক্লাসে স্যাররা পড়াইছে। সুতরাং আমি স্যারদের কথা শুনি আমরা কি পড়াইছে দেখি আমরা তারা কি করে। তাহলে দুইটা ইকুয়েশন, কি পড়াইছে, di by dx যেগুলো yv পেলাম, ঠিক আছে, di স্কয়ার বাই x স্কয়ার এটা আবার ডিফারেন্সিয়েট করে dv by dx পেলাম। এখান থেকে dv by dx এর ওই আগে ছিল ভ্যালুটা বসাই দিলে এটা y z i হবে dv by dx এর পরিবর্তে। সিমিলারলি এই যে এটা ছিল কি d স্কয়ার v by dx স্কয়ার is equal to z di by dx, আমরা এর পরিবর্তে di by dx এর পরিবর্তে ভ্যালু বসাই দিলাম যেটা আমাদের ক্লাস নোটে দেখলাম। তাহলে এই ইকুয়েশনটার সলিউশনটা কি, ওনারা বলেছিলেন যে সলিউশনটা হবে এক্সপোনেনশিয়াল ফর্মে। তাহলে v is equal to হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট a1 into e to the power yz square root into x, আর কি প্লাস 82 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ভির এক্সপ্রেশন। যদি সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কোনটা থাকে, আমাদের সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি এইটা হয়, তার ভির সলিউশন করলে আমরা এটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট টার্মে এরকম এক্সপোনেনশিয়াল ফর্মে এর সলিউশন পাবো। এটাকে যদি একবার ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট করলে কি হবে, a1 থাকবে, এইটার e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি e টু দি পাওয়ার x না, x হ্যাঁ, কিন্তু যদি e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x ই হবে। কিন্তু যদি ax থাকে তাহলে a দিয়ে গুণ হয়ে যাবে, এই যে উপরে গুণ করে ফেললাম, ঠিক আছে। এইটা হলে তাহলে এটাই থাকবে, কিন্তু তার সাথে কি হবে, এইটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করে কি পাবো, এটা পাবো মাইনাস, এই যে একটা মাইনাস, আর এটা বাইরে চলে আসলো, ঠিক আছে। এটাকে তাহলে কি করলাম, যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এরকম একটা ভ্যালু আসবে। এখন দেখো আমরা আগে শিখেছি কি i is equal to 1 by z into dv by dx, কোথায় শিখেছি, এইটা কোথায় শিখলাম, কোথাও শিখেছি, এই যে dv by dx is equal to কি, এই যে দেখো আমি একটা রাবার নিয়ে আসি, রাবার আসতে চাই না, কোন ক্লাস একবার খুব গন্ডগোল হয়েছে, রাবার কিছুদিন পাচ্ছিলাম না। নতুন পেজ নেই স্যার, নতুন পেজ নিব না, আমি এই পেজে এটা দেখাতে চাচ্ছি রাবারটা কেমন পাই। ঠিক দেখো, এই যে আমাদের এখানে আছে, এটাকে ওই কোনায় নিয়ে গেলাম, নিয়ে এইখানে এইটাতে এইখানে নিই, ওই এখানে আর হয় না,
কি হলো? এখানে হচ্ছে, তাহলে এখানে নিয়ে আসলে হ্যাঁ, এই যে রাবার আসবে, যাবে কোথায়? রাবার এসছে, কিন্তু এটাকে বড় করবো কেমন করে? এটাকে বড় করে ফেলে রাবার এসছে, দেখছো বুদ্ধি আছে, পেয়েছি মানে। তাহলে এটা হবে কি ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু আই, তাই না? তার মানে আই ইকুয়াল টু কি হবে? 1/z, আই ইকুয়াল টু 1/z ইন্টু ডিভি বাই ডিএক্স, ঠিক আছে না? তাহলে এটা মানো না, এই যে ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু জেড আই, নিচে লিখবো নাকি কথাটা? লেখার দরকার নাই বোধহয়, এটা বুঝি তো আমরা। এখানে আই ইকুয়াল টু 1/z হবে। আমরা ওই এক্সপ্রেশনটা দেখতেছিলাম, কোন এক্সপ্রেশনটা? এখানে দেখতেছিলাম, এই যে আই ইকুয়াল টু 1/z ডিভি বাই ডিএক্স, এখানে ডিভি বাই ডিএক্স এর ফর্মুলা এইটা। সুতরাং আই ইকুয়াল টু কি হবে? আই ইকুয়াল টু হবে, আই ইকুয়াল টু হবে কি 1/z বসাই দিব, আর ডিভি বাই ডিএক্স এর পরিবর্তে এইটা বসাই দিলাম। এইবার যদি এটাকে ভিতরের দিকে নিয়ে যায়, তাহলে এটা জেড স্কোয়ার হয়ে যাবে, জেড জেড কেটে যাবে, ওয়াই বাই জেড হবে। এটা বোঝা গেল স্যার? জেড কে যদি স্কোয়ার রুটের ভিতর নিয়ে যায়, এটা জেড স্কোয়ার হবে। উপরে একটা জেড আছে, নিচে জেড স্কোয়ার আছে, উপরে জেডটা কেটে যাবে, তাহলে থাকবে ওয়াই, আর নিচে জেড স্কোয়ার ছিল, কেটে গেলে থাকবে জেড, এটা হলো ওয়াই বাই জেড। ঠিক আছে? তাইলে আমাদের ভি ইকুয়াল টু, দেখো আমাদের দুইটা ইকুয়েশন, দেখেন স্যারেরা, ভি ইকুয়াল টু হলো এইটা, কিন্তু এখানে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আছে a1 and a2, আর এখানে i ইকুয়াল টু হবে এই যেটা, সেটাও ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আছে, কিন্তু এই ভ্যালু a1 a2 যদি আমরা এক্সপ্রেস করি ইন টার্মস অফ নন কোয়ান্টিটিজ, তাহলে আমাদের ইকুয়েশনটা পারফেক্ট হবে। কেন? এখানে তো আননোন দুইটা ভ্যালু আছে, আমরা যেটা জানতে পারবো না। এই ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বের করার নাম, নিয়ম কি বলেন স্যারেরা? বলতে হবে। এই i ইকুয়াল টু কি হবে? i, এই যে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট a1, এই তোমার মাইকটা মিউট করো ভাই, মাইক মিউট করো। 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট হয়ে গেছে। এই মিউট করো না কেন মাইক? আমি কি মিউট করে দেব? এটা মিউট করে কেমন করে? মিউট অল, সবকে মিউট করে দিলাম, যা। অল পার্টিসিপেন্টস টু আনমিউট দেমসেলফ। এই যে হ্যাঁ, সবাই মিউট করা হয়ে গেছে, ঠিক আছে? এইবার দেখো, তোমরা যদি কথা বলতে চাও আনমিউট করে কথা বলতে হবে। কই স্যার? আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এইখানে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বের করার নিয়ম কি? আই এর ভ্যালু জানি ইন টার্মস অফ ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, সেখানে নন ভ্যালুর টার্মে এই কনস্ট্যান্ট গুলো এক্সপ্রেস করতে চাই। ইফ ইউ ওয়ান্ট টু ডু দ্যাট, ইন্টিগ্রেশনের নিয়ম হচ্ছে এটা এন্ড কন্ডিশনে বা টার্মিনাল কন্ডিশনে এটাকে স্যাটিসফাই করতে হয় ইকুয়েশনটাকে। টার্মিনাল কন্ডিশনটা কি? আমাদের দেখো, এই টার্মিনালটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে সেন্ডিং এন্ড, একটা হচ্ছে রিসিভিং এন্ড। আমরা যদি রিসিভিং এন্ড এতে যাই, টার্মিনালে যাই, রিসিভিং এন্ডে আমার জানা আছে কি, আমার ভোল্টেজটা জানা আছে, যে আমার ভোল্টেজটা এতটুকু রাখতে হবে, আর আমি কত লোড নিচ্ছি সেটাও জানি, মানে ভিআর জানি, আইআর জানি। আমরা বের করতে যাচ্ছি যে কোনো পয়েন্টের ভোল্টেজ, তো সুতরাং ভি আর আইআর টার্ম এক্সপ্রেস করি। তাহলে রিসিভিং এন্ডে কি হবে? রিসিভিং এন্ডে এক্স এর ভ্যালুটা কত? এই রিসিভিং এন্ডে এক্স এর ভ্যালু কত? একজন আনমিউট করো। এক্স স্যার। এর ভ্যালুটা হচ্ছে 0, এক্স এর ভ্যালু 0 না? জি স্যার। আমরা তো রিসিভিং এন্ড থেকে মাপতেছি, তাহলে এক্স এর ভ্যালুটা কত হবে? 0 হবে না? 0। হ্যাঁ,
তাহলে এক্স এর ভ্যালুটা হয়ে যাবে 0। যদি এক্স এর ভ্যালুটা 0 হয়ে যায় তখন এক্সপ্রেশনটা কত কিরকম হবে? কোথায় ভি? ভি ইজ ইকুয়াল টু এক্স এর ভ্যালু 0 বসায় দিলে কি হবে? ই টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, তাহলে a1 হবে। এটাও যদি বসাই দিই a2 হবে, তাহলে ভি ইজ ইকুয়াল টু a1 প্লাস a2 হবে। কিন্তু আই এর ভ্যালুটা কি হবে? আই ইজ ইকুয়াল টু যদি ই টু দি পাওয়ার এক্স বসাই দিই, এক্স এর ভ্যালু 0 বসাই দিই, তাহলে a1 মাইনাস a2 হবে ইনটু দিস ওয়ান y বাই জেড। ঠিক আছে? তাহলে আমাদের দুইটা আননোন ইকুয়েশন হবে দুইটা। ওই ইকুয়েশন ভি আর ইজ ইকুয়াল টু a1 প্লাস a2 হবে, আই আর ইজ ইকুয়াল টু y বাই জেড ইনটু এটা হবে a1 মাইনাস a2। ঠিক আছে? এখান থেকে আমরা এই আননোন দুটার ভ্যালু বের করতে পারবো না, a1 a2। জি স্যার। এই স্যারেরা একজন আনমিউট করে বলো। ভি আর আই আর জানা আছে, ভি আর এর একটা এক্সপ্রেশন দেওয়া আছে ইন টার্মস অফ a1 প্লাস a2, আর আই আর টাও দেওয়া আছে a1 মাইনাস a2 ইনটু y বাই জেড। তো এটা যদি সলভ করো, এই দুইটা ইকুয়েশন সলভ করলে a1 এর ভ্যালু পাওয়া যাবে এইটা, আর a2 এর ভ্যালু পাওয়া যাবে এইটা। এখন উপরের ইকুয়েশনে যদি তুমি a1 এর ভ্যালু বসায় দাও তাহলে এরকম দেখাবে। কিন্তু এখানে একটা নতুন জিনিস এসছে জেড সি, আর এটা গামা। এই জেড সিটা কি? জেড সিটাকে বলে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স। জেড সিটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স। ওই কথাটা কোথায় লেখা আছে? উপরে স্যার ওই যে রঙিন জেড কালার। সি ইকুয়াল টু ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স। সেটা কি? জেড বাই ওয়াই। জেড হচ্ছে পার ইউনিট লেংথের ইম্পিডেন্স, পার ইউনিট লেংথ অফ দ্য ট্রান্সমিশন লাইনের ইম্পিডেন্স, আর ওয়াই হচ্ছে অ্যাডমিটেন্স। তার স্কয়ার রুট করলে যেটা পাওয়া যায় দ্যাট উইল বি জেড সি। আর গামা, গামা এখানে দেখো গামা আছে। গামা জিনিসটা কি? গামাটা হচ্ছে প্রোপাগেশন কনস্ট্যান্ট। এটা কি? ওয়াই ক্যারেক্টারিস্টিক, এই যে ওয়াই ইন্টু জেড, তারই স্কয়ার রুট নিলে যেটা হবে সেটা হবে গামা। ঠিক আছে? তাহলে শেষ পর্যন্ত এই ইকুয়েশনটা দেখো। উপরে যে ইকুয়েশনটা নিয়ে এতক্ষণ আমরা ডিল করছিলাম, এই ভোল্টেজ, সেন্ডিং এন্ড ভোল্টেজ আর রিসিভিং এন্ড ভোল্টেজ, অথবা যে কোনো পয়েন্টে ভোল্টেজটা কত হবে? ই টু দি পাওয়ার গামা এক্স। এটা হচ্ছে গামাটা ই টু দি পাওয়ার গামা এক্সটা এখানে আননোন, এক্স এর ভ্যালুর উপর এর ভ্যালুটা ডিপেন্ড করবে, আর ই টু দি পাওয়ার মাইনাস গামা এক্স। ঠিক আছে? দিস ইজ দি এক্সপ্রেশন অফ ভি এন্ড আই। এই এক্সপ্রেশনটা ঠিক আছে কি বেঠিক আছে দেখি আমরা। এক্স এর ভ্যালু যখন 0 হবে তখন ভোল্টেজের ভ্যালু কত হবে আমরা দেখে আসি। এক্স এর ভ্যালু যখন 0 হবে ভোল্টেজটা হবে ভিআর, আর এখান দিয়ে যে কারেন্ট ফ্লো করবে কারেন্টটা হবে আইআর, রিসিভিং কারেন্ট। তাই তো? এইটা হচ্ছে আমাদের নোন জিনিস। এই নোন ভ্যালুটা ওই ইকুয়েশনে বসায় দেখি ওইটা পাই কিনা আমরা। আমরা বলছি এটা আমাদের ট্রান্সমিশন লাইনের ম্যাথমেটিক্যাল মডেল। তার মধ্যে নোন ভ্যালু বসালে এটা নোন কোয়ান্টিটি দেওয়ার কথা। এখানে আছে কি? এক্স এর ভ্যালু 0 বসাই দিই। এক্স এর ভ্যালু 0 বসাই দিলে এটা কত হবে? 1। এখানে এক্স এর ভ্যালু 1 বসাই 0 বসাই দিলে এটা হবে 1। ঠিক আছে? তাহলে থাকলো কি তোমার হাফ ভি আর আই আর জেড সি। জেড সির মানটা জানতে ছিল স্যার। হ্যাঁ, জেড সি। জেড সির মান জানি তো। জেড হচ্ছে এই কি নাম বলে ইম্পিডেন্স পার ইউনিট লেংথ, ওয়াইটা হচ্ছে অ্যাডমিটেন্স পার ইউনিট লেংথ। এর রেশিও নিয়ে তাকে স্কয়ার রুট করলে জেড সির মান পাওয়া যাবে, আর গামার মান পাওয়া যাবে এই দুইটার প্রোডাক্ট নিয়ে স্কয়ার রুট করলে হবে। ঠিক আছে? তাহলে আমরা বললাম কি এক্স এর ভ্যালু যখন 0 বসায় দিব এটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। থাকবে কি ভিতরের টার্মগুলো ভি আর প্লাস আই আর জেড সি, এখানে প্লাস ভি আর মাইনাস আই আর ইন্টু জেড সি।
দেখো তখন কি হবে, দুইটা ভিআর থাকবে আর এখানে আইআর ইন্টু জেড সি থাকবে প্লাস এখানে মাইনাস আইআর ইন্টু জেড সি হবে। তখন এই দুইটা যোগ করলে মাইনাস আইআর জেড সি আর আইআর প্লাস জেড আইআর জেড সি দুইটা কেটে যাবে, থাকবে কি এখানে হাফ ভিআর, এখানে থাকবে হাফ ভিআর। এই দুইটা যোগ করলে ভিআর হবে, which is the voltage at the receiving end. এটা বোঝা গেল? তাহলে আমাদের ইকুয়েশনটা ঠিক আছে, ভোল্টেজের ইকুয়েশন। এই আতিক বোঝা গেছে? জি স্যার। এবার কারেন্টের ইকুয়েশনটা ঠিক আছে নাকি আমরা ওই টার্মিনাল কন্ডিশনের নোন কোয়ান্টিটিস দেখি। তাহলে এক্স এর ভ্যালু अगेन যদি 0 বসাই টার্মিনাল কন্ডিশনে, কারেন্ট কিন্তু আইআর হবে এটা। তাহলে এইটা হলো 1, এটাও হয়ে গেল 1। তাহলে আগের মতো ভিআর বাই জেড সি, ভিআর বাই জেড সি এটা থেকে গেল। তোমার কাটবে কোনটা? এই আইআর। 1 হয়ে গেলে এটা প্লাস মাইনাস হবে, এটা অন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ভি আর আই পাওয়া গেল এবং দেখা যাচ্ছে ইকুয়েশন দুটো ঠিক আছে। এখন আমরা কতদিন বলছিলাম যে ইফ ইউ হ্যাভ এ লং ট্রান্সমিশন লাইন, তোমাকে মধ্যখানে চিটাগাং শহর পড়ে গেছে, তুমি একদম কাপ্তাই পর্যন্ত, ঢাকা থেকে কাপ্তাই পর্যন্ত একটা লাইন করেছো, মাঝখানে চিটাগাং শহর। এখান থেকে কেউ যদি একটা ইন্ডাস্ট্রি বানাইতে চায়, সে যদি সাপ্লাই নিতে চায়, তাহলে ওই পয়েন্ট চিটাগাং পয়েন্টে তোমাকে ভোল্টেজ জানতে হবে। ভোল্টেজ কত? তুমি তো ইঞ্জিনিয়ার সাহেব বলবে যে আমি জানি না, ফোরম্যানকে জিজ্ঞাসা করো। বলে আপনি কিসের ইঞ্জিনিয়ার হয়েছেন? বলে মিয়া আমি তোমার কথা শোনার জন্য ইঞ্জিনিয়ার হয়েছি, আমি বসে থেকে ফোরম্যানকে হুকুম দেওয়ার জন্য ইঞ্জিনিয়ার হয়েছি। ফোরম্যান বলল কি, যে ফোরম্যান বলছে যে আমি তো গুড়িয়ে গেছি, আমার সব মনে আসে না, আপনি আমাদের এক্সপার্ট অফিসার আছেন, ইঞ্জিনিয়ার সাহেবের কাছে যান। ইঞ্জিনিয়ার সাহেব দেখলে ভুলে গেছে, কেমন করে বের করবো? বলে না, এইরকম যদি একটা ম্যাথমেটিক্যাল মডেল থাকে, আপনি খালি রিসিভিং এন্ড ভোল্টেজ জানলে সাথে সাথে ওই পয়েন্টে ভোল্টেজটা বের করতে পারবেন, তাই না? পারা যাবে না? এখানে দেখো কি জানা আছে, আমাদের ভিআর জানা আছে, আইআর জানা আছে, জেড সি জানা আছে, আমার এই গামার ভ্যালু জানা আছে, আমাদের শুধু জানা নেই এক্সটা। এখানে যেমন গামা এক্স এর আরেকটা ভ্যালু হবে। তাহলে these are the mathematical model of a long transmission line. এই মডেলগুলোকে অনেক ভাবে এক্সপ্রেস করা হয়। স্যার আমাদের আর এখানে এক্স এর মানটা আসলে কিভাবে নিব? ধরেন স্যার ঢাকা থেকে চিটাগাং এর হচ্ছে গিয়ে স্যার 50 কিলোমিটার, তাহলে কি এটা কি মিটার হিসাব করে মান বসাবো? হ্যাঁ, তুমি এই যে এইখান থেকে এইখানে এখানে ধরো যে চিটাং থেকে ধরেছে, সিমেন্টটা চিটাং, অথবা তুমি একটা ঢাকায় ধরো, তাহলে ঢাকা থেকে মধ্যখানে যে এসে 100 মাইল দূরে এসে তুমি এখন ভোল্টেজটা জানতে চাও, তাহলে এখান থেকে যত ডিস্টেন্স হবে এক্স, এক্স এর ভ্যালু কি কিসে এক্সপ্রেস করবে তার তোমার উপর নির্ভর করে। যদি মাইল এক্সপ্রেস করো মাইল, কিলোমিটার এক্সপ্রেস করো তাহলে কিলোমিটার, যেভাবে নাও, এবং সেই যে ভ্যালুটা আছে এখানে বসে দিলে হলো। জি স্যার। এই আমাকে 5 মিনিটের জন্য ছুটি দেওয়া যাবে? একটু পানি খেয়ে আসি। জি স্যার। পানি খেয়ে আসি, আমাদের 8 ঘন্টা আছে। খালেদ, খালেদ, আচ্ছা এই স্যারের এক্সাম কবে কবে আছে? এক্সাম নাকি একটা ডেট দিয়েছে? 8 তারিখ নাকি সিটি ক্লাসরুমে সব সুন্দর মতো দেওয়া আছে, ক্লাস লিংক সহ। সিটিটা কি রকম ভাবে হবে ভাইবা? লাস্টেরটা ভাইবা, ভাইবার ডেটটা কবে? ক্লাসরুমে ঢুকা দেখ। 8 তারিখ শুক্রবার। আচ্ছা টপিক কি সামনে কোন কোন টপিক বললো? সব লাস্ট ক্লাস পর্যন্ত মনে হয় যা হইব সব। না না স্যার, যে আবার ক্লাসের শুরুতে দেখলাম যে কি জানি কোন কোন টপিক বাদ দিয়ে বললো, যে ওটা কিসের জন্য? কোনটা? আমি ফার্স্টে ছিলাম না।
স্যার ঢোকে বললো না যে ফল্ট অ্যানালাইজ পাওয়ার ট্রান্সমিশন লাইন গুলা বাদ না এরকম কিছু বললো। ওইটাই 8 তারিখের জন্য। মানে ওটা 8 থেকে টপিকটা তাহলে কি কি পর্যন্ত? এই ট্রান্সমিশন লাইন রাখ পর্যন্ত। ট্রান্সমিশন মানে এই যে আজকে শর্ট লাইন, মিডিয়াম লাইন এবং লং লাইন এই হ্যাঁ, এগুলো বাদে। আগের ফল্ট অ্যানালাইসিস ওইগুলা। মানে গত ক্লাসটা আজকের ক্লাসটা বাদ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। স্যারের টোটাল কতগুলো ক্লাস হয়েছে পর্যন্ত মিডের পর? বঙ্গোপসাগর থেকে 2 বালতি পানি কমানো যাকে বলে আর কি। না, বলতেছি স্যারের কয়টা ক্লাস হয়েছে পর্যন্ত? আমি শুধু এ পর্যন্ত 6টা ভিডিও ক্লাস দেখছি এই মানে শুরু থেকে সেমিস্টার। আচ্ছা এজাজ, আমরা যখন এখানে অঙ্কগুলো করব তাহলে আমাদের উপরের ইকুয়েশন গুলো তো লাগতেছে না, শুধু নিচের এই দুইটা ইকুয়েশন, তাই এই দুটাই তো হ্যাঁ লাগতেছে। হ্যাঁ, নিচের গুলো লাগবে। উপরে যা যা এতক্ষণ থেকে করলাম এ বি সি তাহলে ওদের তো লাগবে না। প্রমাণ, ডেরিভেশন। কি নাম? তুই এমনি ডাকাটা কি শুরু করছিস কি লাগা? এনামুল ভিডিও কলে আসলো তো ওই জন্য ভিডিওতে আসলো। আজকে তো এক্সাম আছে আর একটা না, সলিডের কালকে, আজকে না। আজকে এক্সাম না? না, আগামী কালকে। এই কালকে সেলিম 12টা থেকে। সেলিমটা কেমনটা লাগে? কাল সেলিমের জন্য সেলিমকে মারতে ইচ্ছা করতেছে। দেখো ভাই আমার কল আজকে এক্সাম, কালকে ভাই রাত 12টার সময় ক্রিকেট খেলে আসিয়া মনে করো যে 2টা ক্লাস ভিডিও দেখলাম, আর আজকে কয় এক্সাম। কালকে কেমনটা লাগে? তোর পা কি এখন ঠিকঠাক রাতে পা না? না ব্যথা করে? হ্যাঁ, এডিলে খেলাস কেমনে তাহলে? খেলাধুলা তো আগে, পা পায়ের জায়গায়। ব্যথা শরীরে ব্যথা থাকবে তাই বলে কি খেলা অংশগ্রহণ করবো না? ডাক্তার ডাক্তার মাক্তার তো কোনো পায়ের কোনো প্রবলেমই ধরতে পারে না, তো ওটা তুই কি চিকিৎসা করবি? ভালো ডাক্তার দেখা। ভালো ডাক্তার, অনেক ডাক্তার দেখাইছি, 3টা ডাক্তার দেখাইছি, কেউ কয় কোনো সমস্যা নেই। তাহলে এটা কি তোর মনের ব্যথা নাকি? হ্যাঁ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম স্যার। তাহলে এইটা বুঝলাম যে আমরা এই দুইটা ইকুয়েশন, এখন এই দুইটা ইকুয়েশন বলে ইফ ইউ নো ইউর রিসিভিং এন্ড ভোল্টেজ, মানে যে রিসিভিং এন্ড পয়েন্টে যেখানে লোড বাস আছে সেইখানে যদি ভোল্টেজের কারেন্টটা জানো, লোডটা জানো, তাহলে তুমি ট্রান্সমিশন লাইনের যে কোনো পয়েন্টে রিসিভিং এন্ড থেকে সেন্ডিং এন্ডের দিকে দূরত্ব ওটা 100 কিলোমিটার দূরে, তাহলে স্যার এক্স এর ভ্যালুটা 100 বসে তুমি ওই পয়েন্টে ভোল্টেজ কত হবে সেটা জেনে নেবে। এখন সেই অনুযায়ী ওখানে তুমি একটা ট্রান্সফরমার বসে তুমি মনের সুখে একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করে ফেললে। ঠিক আছে? ট্রান্সমিশন লাইনে স্যার কিভাবে কি স্যার? ইম্পিডেন্স এবং রিঅ্যাকট্যান্সের মানগুলো বাইর করব স্যার? কিভাবে মান ট্রান্সমিশন লাইনে, হ্যাঁ লং ট্রান্সমিশন লাইনে ইম্পিডেন্স এবং রিঅ্যাকট্যান্সের। তুমি তো ইঞ্জিনিয়ার সাহেব লাইনটা বসাইছো, তুমি কন্ট্রাক্ট করার সময় যে কোম্পানির কাছ থেকে ট্রান্সমিশন লাইন কিনেছো কন্ডাক্টর, তাকে তার কাছ থেকে কন্ট্রাক্ট করোনি যে তোমার ইম্পিডেন্স কত হবে? ও তো বলে দিয়েছে, তুমি তো ওটা ভেরিফাই করে কিনেছো। যখন ট্রান্সমিশন লাইনটা বসাও তখন তুমি তো কোনো কোম্পানির কাছ থেকে, ইন্ডাস্ট্রির কাছ থেকে তো কন্ডাক্টরটা কিনেছো, তাই না? তো এই কন্ডাক্টর কেনার সময় তো স্পেসিফিকেশন জেনেছো, এই তোমার পার ইউনিট লেন্থের রেজিস্ট্যান্স কত, এর রিঅ্যাকট্যান্স কত আমাকে বলো। তো বলে ভাই কত ভোল্টেজের জন্য আপনি ব্যবহার করবেন, কত ভোল্টেজের জন্য ব্যবহার করবেন? বলে 200 কেভি 30 কেভি লাইনে ব্যবহার করবো।
তাহলে এর ইম্পিডেন্স আমি যেটা আপনাকে দিব সাপ্লাই দিব এত টাকা, আর কি আর নাম বলে এর দাম হচ্ছে 100 নাম বলে 1 লাখ টাকা পার কিলোমিটার। বলে মিয়া 1 লাখ কিলোমিটার হবে না, এত দাম দিতে পারবো না। বলে শুনেন স্যার, আপনাকে কিছু আমি পয়সা দিয়ে আপনারও লাভ হোক আমারও লাভ হোক, এটার অ্যাকচুয়াল দাম হচ্ছে 90,000 টাকা, কিন্তু আপনি গভর্নমেন্ট অফিসে চাকরি করেন, আপনি 10,000 টাকা আপনাকে দিব পার কিলোমিটার। তো তখন তো তুমি জানো, দামটাও জানো আর ইম্পিডেন্সও জানো, জি স্যার। ঠিক আছে না? জি স্যার। নাউজুবিল্লাহ, এইসব কথা বলতে হয় না, তাই না? You have to be always honest in all respect, in everywhere. জীবনে সুখ শান্তি পেতে গেলে in all respect আমাকে honest হতে হবে। তাহলে এই শুনো, এটা আবার অন্যরকম ফরম্যাট এক্সপ্রেস করে। এই যে যেমন এখানে যে আমাদের গামা ছিল, গামাটা হচ্ছে কি প্রপাগেশন কনস্ট্যান্ট। গামার নামটা কি বলেছিলাম আমরা? প্রপাগেশন কনস্ট্যান্ট। এটা কি? গামাটা হচ্ছে YZ স্কয়ার রুট, তার সেটা প্রপাগেশন কনস্ট্যান্ট। তাহলে এর ভিতরে রিয়াল আর ইমাজিনারি কোয়ান্টিটি আছে, ওইটা দুই ভাগে যদি ভাগ করি, then we can express the voltage in terms of alpha x into beta x. এই যেটা একটু দুই ভাগে রিয়াল আর ইমাজিনারি কম্পোনেন্ট ভাগ করেছে, তো এই ফর্মুলাটাকে এক্সপ্রেস করা যায়। এটা সবচেয়ে যে আরেকটা ফর্ম এক্সপ্রেস করে, সেটা হচ্ছে কস হাইপারবোলিক ফর্মে। এটা এই ইকুয়েশন দুইটাকে কস হাইপারবোলিক ফর্মে এক্সপ্রেস করে। এটা কিছু না, এই কস হাইপারবোলিক ইকুয়াল টু কি হয়, সেটা ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলায় বসালে এরকম হয়। এই যে কস গামা এক্স, কস হাইপারবোলিক গামা এক্স আর সাইন হাইপারবোলিক গামা এক্স, এই টার্মে এটাও লেখা যায়। এছাড়া এখানে এবিসিডি কনস্ট্যান্ট টার্মও এটা লেখা যায়, এবিসিডি কনস্ট্যান্ট টার্মটাতে লেখা যায়। এইখানে এইটাকে পরে এবিসিডি কনস্ট্যান্ট টার্মে লিখবে। এই যে দেখো ভিএস ইকুয়াল টু এইটা, আর তখন এর মান কত হবে, বি এর মান, সি এর মান কত হবে, এখানে তা দেওয়া হয়েছে। ঠিক আছে? মানে আমরা যে ইকুয়েশন গুলো দেখালাম, সেই ইকুয়েশন গুলো বিভিন্ন ফর্মে এক্সপ্রেস করা যায়। এইবার এখানে একটা টার্মিনোলজি যেটা খুব পাওয়ার সিস্টেমের লোকজন ব্যবহার করে, সেটাকে SIL বলে, সার্জ ইম্পিডেন্স লোডিং। এটা ম্যাক্সিমাম পাওয়ার বের করতে এটা খুব দরকার হয়, যে আমার ট্রান্সমিশন লাইন দিয়ে আমি ম্যাক্সিমাম কতটুকু ভোল্টেজ পাঠাতে পারবো। এখন দেখো এইটা, এই যে সার্জ পাওয়ার ট্রান্সমিটেড, সার্জ ইম্পিডেন্স লোডিংটা কি বলছে? ভি স্কয়ার বাই আর, এটা আমাদের না পাওয়ার ইকুয়েশন, ভি স্কয়ার বাই আর। জি স্যার। এখানে তো ভি স্কয়ার বাই আর না, আমাদের জেডসি ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স। ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সটা কি? ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স হচ্ছে জেড বাই ওয়াই স্কয়ার রুট, এটা ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স। তাহলে দেখা যাচ্ছে আমি ভিআর এর ভ্যালু যত বাড়াবো আমার পাওয়ার ট্রান্সমিশন তত বেশি হবে, তাই না? স্কয়ার টার্মে বাড়তে থাকবে। আর জেড এর মান যত কমাবো তত বাড়বে। জেড যদি নিচের ভ্যালুটা যত ছোট হবে তত ওই ভাগফলটা বড় হবে না? বুঝতে পারলাম না, তাই না? জি স্যার। এই আতিক, জি স্যার, ঠিক আছে। যার এখানে শব্দ হচ্ছে সে কমাই দেন ভাই, সে তার এইটা কমাই দিতে হবে। তাহলে এটা আমরা বুঝলাম যে এটা কি হবে, যে যদি ভোল্টেজটা বাড়াই দিই রিসিভিং এন্ডে এবং লাইনের ইম্পিডেন্সটা কমাই। লাইনের ইম্পিডেন্স কেমন করে কমাবো বলতে পারবো না, তাই না? অ্যাডমিটেন্স কেমন করে কমাবো সেটাও আমরা জানি না, তাই না? তাহলে অ্যাডমিটেন্সটাকে বাড়াইতে হবে। জি স্যার। তাহলে ইম্পিডেন্স, তাহলে এই যে জেডসিটা ই করবে, জেডসির ভ্যালুটা কি আমরা যদি নিই, দেখো ওইখানে যাই দেখে আসি, জেডসি কি ছিল? জেডসি ছিল জেড বাই ওয়াই ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স।
জেড বাই আই ওয়াই স্কোয়ার রুট। তাহলে আমাদের বলছে পাওয়ার ট্রান্সমিশনটা হচ্ছে ট্রান্সমিটেড পাওয়ার হচ্ছে ভি স্কোয়ার বাই আর ডিভাইড বাই জেড সি। এটা বাড়াইতে গেলে আমাদের কি করতে হবে? ভি আর বাড়াইতে হবে আর জেড সি টেকে কমাইতে হবে। কমানোর জেড সি কমানোর বুদ্ধি হচ্ছে জেডটাকে কমাইতে হবে, ওয়াইটাকে বাড়াইতে হবে। এটা কি বোঝা যায়? এই কথাটা খুব ইম্পর্টেন্ট কথা, সেজন্য আমি বারবার বলছি। আরেকবার বলতেন স্যার। স্যার অ্যাডমিটেন্স কিভাবে বাড়াবো স্যার? লাইন তো মানে ফিক্সড, লাইন লেন্থ বা কন্ডাক্টর। কিভাবে বাড়াইতে পারবো আমি কেমন করবো? তুমি বাড়াইতে যাচ্ছ, বাড়াও, তাই না? এই পাওয়ারটা হ্যাঁ, এটা এটা কি করতে হবে? কলম করতে হবে। কলম না করলে ও শুনবে না। তাহলে এখন লাল ছিল, রংটাকে সরেন, লাল করুন। আমাদের এই পাওয়ার ট্রান্সমিশনটা কি? পাওয়ার ট্রান্সমিশন, ট্রান্সমিশন পাওয়ার, ট্রান্সমিশন power transmission is equal to K V is a receiving end voltage divided by ZC. ZC is a characteristic impedance. ঠিক আছে না? তাহলে এইখানে দেখা যাচ্ছে এটা ভি আর এর যদি মান বাড়াই তাহলে পি আর মান পি বাড়বে। এর সংক্ষেপে যদি পিটি বাড়ে বলে পিটি উইল ইনক্রিজ, এটা ইনক্রিজ করবে যদি এটা কি করি আমরা যদি ভি আরটাকে বাড়াই। ভি আরটা বাড়াইলে পিটি বাড়বে। আবার পিটি বাড়বে কিভাবে? পিটি বাড়বে যদি আমরা কি করি এই যে স্মল জেড এইটাকে পার ইউনিট লেন্থে যদি বাড়াই দিই, তাই না? না, এটা ভুল হলো। জি স্যার। আতিক ভুল হলো না? না স্যার, ভুল হলো কিভাবে স্যার? জেড সির ক্ষেত্রে যদি স্যার স্মল জেড এর মান বাড়াই তাহলে তো স্যার বাড়তেইছে স্যার। জেড সি মান তখন বেড়ে যাচ্ছে স্যার, আর জেড সির মান বেড়ে গেলে স্যার পাওয়ারের মান কমে যাচ্ছে। এখানে দেখেন, এখানে 10 লিখলাম আর নিচে 5/2 লিখলাম। এটাই তো আমার জেড সি, তাই না? জেড সিটা আবার লিখি এখানে, জেড সি ইজ ইকুয়াল টু কি? জেড সি ইজ ইকুয়াল টু এই স্কয়ার রুট, কিসের স্কয়ার রুট? স্মল জেড বাই ওয়াই। এখানে আমার জেড হচ্ছে 5, ওয়াই হচ্ছে 2। এখন আমি যদি 5 এর ভ্যালু যত কমাবো তত এই যে 10 এর ভ্যালু বাড়বে না? মানে ছিল আগে ছিল ধরো 5/2, 2 দিয়ে তো গুণ, তাহলে এটা 20 হলো। আর নিচে 5 দিয়ে ভাগ হচ্ছে, 20 কে 5 দিয়ে ভাগ করলে 4। 20 এর ভ্যালু যদি আমি কমাই দিই, এটা দিয়ে 2 করলাম, তাহলে 20 কে 2 দিয়ে ভাগ করলে 10 হয়ে গেল না? জি স্যার। মনোযোগ দিয়ে শোনো, আমি এটা দেখাচ্ছি, মানে এটা কি ইম্পর্টেন্ট খুব। যদি পিটির ভ্যালু আমি বাড়াইতে চাই, ভিআর বাড়াইতে হবে, ঠিক আছে। পিটির ভ্যালু যদি বাড়াইতে চাই তাহলে এই জেড এর ভ্যালুকে কমাইতে হবে, জেড এর ভ্যালুকে কমাইতে হবে। আবার এখানে নিতে হবে, এইখানে আসো পেয়েছি, এইটাকে কি কমাইতে হবে, এটা কলম করতে হবে। তাহলে এই জেড এর ভ্যালুটাকে কমাইতে হবে, যত কমাইতে পারবা। আর কি হবে? এটাকে বাড়ানো যাবে, ওয়াই কে বাড়াইতে হবে স্যার। তাহলে ওয়াই কে কমাইতে হবে, ওয়াই কে কমাইতে হবে না, ওয়াই কে বাড়াইতে হবে। বাড়াইতে হবে স্যার। হ্যাঁ, ওয়াই টুর এই পিটির ভ্যালু বাড়বে যদি আমরা কি করি, ওয়াই কে আমরা বাড়াই। বাড়বে, এটা বাড়বে কিসের জন্য? যদি ওয়াই এর ভ্যালুটা আমরা কি বাড়াই। বুঝা গেছে? ওয়াই এর ভ্যালু যদি বাড়াই, দেখো মানে বাড়লে কি হবে, ওয়াই এটাতে ইভেনচুয়ালি এটা অ্যাকচুয়ালি হচ্ছে 10 ইনটু 2/5। তাহলে 2টাকে যত বাড়াবো তত কি হবে, এটা বাড়বে। আর 5টাকে যত কমাবো তত এটা বাড়বে। এটা আমাকে এই কথাটা আমরা এখানে বলি। এখন কথা হলো জেড কে বাড়াবো কেমন করে, ওয়াই কে জেড কে কমাবো কেমন করে,
ওয়াই কে বাড়াবো কেমন করে? এটা প্রশ্ন না? এই জেড স্যারেরা তো এটাই তো স্যার প্রশ্ন ছিল। রেজিস্ট্যান্স জেড এর বা- ভিতর কি, জেড এর ভিতর কি আছে? আর আছে, আর কি আছে? এক্স আছে। এটা ছোট আর হাতে প্লাস লেখা এক্স আছে। এক্স এর ভিতর কি আছে? এক্স এর ভিতর আছে এক্স অফ পরিবাহী রেজিস্ট্যান্স কমাইতে হবে তাহলে স্যার। এক্স অফ এল আর এক্স অফ সি। এটা এক্স অফ সিটা কি মাইনাস না? এটাকে এক্স অফ সিটাকে মাইনাস ফর্মে লিখি। তাহলে এটা মাইনাস, রেজোনেন্স করা গেলে স্যার ঠিক আছে। এখন জেড এর ভ্যালু রেজিস্ট্যান্স, আরেকবার যদি বলতেন জন্য এটা জেড ইজ ইকুয়াল টু কি? রেজিস্ট্যান্স প্লাস রিঅ্যাকট্যান্স, ঠিক আছে না? জি স্যার। জি স্যার। রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু কি? রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল। এখানে কি হলো হে? এটা তো রিল্যাকট্যান্স হয়ে গেল, এটা রিল্যাকট্যান্স হয়ে গেছে। হ্যাঁ রিল্যাকট্যান্স হয়েছে। এটাকে কলম করতে হবে। রো এল বাই রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল কি? এই ডাইরেক্টলি প্রপোর্শনাল, এটা ইনভার্সলি প্রপোর্শনাল টু এ। তাহলে এই যদি এরিয়া অফ ক্রস সেকশন যত বেশি হবে রেজিস্ট্যান্স তত কম হবে না? জি স্যার। জি স্যার। তাহলে মোটা কন্ডাক্টর দিতে হবে। যত মোটা কন্ডাক্টর হবে, লেংথ তো তুমি ঢাকা থেকে চিরাং লাইন লেংথ তো কমাইতে পারছো না যতক্ষণ ঢাকা শহরকে টাইনা চিরাঙের দিকে ঠেলে না নিয়ে যাওয়া যায়, তাই না? ঠিক। অথবা কস্ট চিটাগাং, চিন্তা ভাবনা করলে তো স্যার হবে না স্যার এখানে। হ্যাঁ স্যার অবস্থা, কস্ট যদি চিন্তা করি তাহলে তো স্যার হবে না। হ্যাঁ অবাস্তব চিন্তা করলে হবে না। তাহলে কি করতে হবে? বাস্তব চিন্তা করতে কিন্তু হলে স্যার কস্ট হ্যাঁ কষ্ট চিন্তা করতে হবে। তাহলে স্যার রেজিস্ট্যান্স, শোনো, তাহলে রেজিস্ট্যান্স বাড়াইতে গেলে কেন কমাইতে গেলে তোমাকে এরিয়া অফ ক্রসের মানে মোটা তার ব্যবহার করতে হবে, তার রেজিস্ট্যান্স কম। কিন্তু যত মোটা তার ব্যবহার করবে কপারের বলে অ্যামাউন্ট বেড়ে যাবে, কপার যত বাড়বে দামও বেড়ে যাবে। যাক সেটা একটা আছে। এখন যদি তুমি এক্সেল যত আছে ওর সাথে সাথে যদি এক্সি যোগ করে দাও মানে ক্যাপাসিটেন্স, তাহলে ক্যাপাসিটেন্স সিরিজে ক্যাপাসিটেন্স যোগ করলে কি হবে? এক্সেল মাইনাস এক্সি, এক্সি এর ভ্যালুটা কমে যাবে। বুঝা গেছে তাই না? না বুঝা গেছে না? জি স্যার। মোটামুটি আছে। এবার তবে আমাদের স্যার লেখাপড়ায় ওটাও কি তাহলে স্যার সেম ভাবে স্যার? স্যার বলেন কি ওয়াই আছে? এর ভ্যালু আমাদের তো বাড়াই আমাদের তো কথা ছিল যে জেড সি আমরা কমাইলে পাওয়ার বাড়বে, আর ভোল্টেজ কেন বলে ভোল্টেজ যদি বাড়ায়, রিসিভিং ভোল্টেজ বাড়ায় তাহলে পাওয়ার বাড়বে। এখন জেড সি কমাবো কেমন করে? জেড সি কমানো হচ্ছে জেড সির ভিতরে আছে জেড বাই ওয়াই, তার মানে জেডটাকে তাহলে বাড়াইতে হবে না? জেডটা এখানে জেড সি যদি বাড়াই আমরা, জেডটা যদি জেড সিটাকে যদি বাড়াই তাহলে তো ভ্যালুটা কমে যাচ্ছে, বাড়াইতে হবে। তাহলে এটাকে যদি কমাই, কমানোর বুদ্ধি কি? এই জেড সিটাকে কমানোর বুদ্ধি কি বলতো? জেড সি কে কমানোর বুদ্ধি হচ্ছে আমরা যেটা কন্ডাক্টরের হচ্ছে কমানোর বুদ্ধি হচ্ছে রেজিস্ট্যান্সটাকে ই করা, কেন বলে কমানো। রেজিস্ট্যান্স কমানো মানে মোটা তার করা। কমন আর রিঅ্যাকট্যান্স কমানোর বুদ্ধি সিরিজ হচ্ছে ক্যাপাসিটেন্স লাগানো। যত ক্যাপাসিটেন্স সিরিজ যদি লাগাই দিই ইন্ডাকটেন্সের সাথে, তাহলে এটা যে এই কেন বলে এর রিঅ্যাকট্যান্সের ভ্যালু কমে যাবে। তাহলে জেড সি কমে গেলে আমার ওভারঅল ভ্যালুটা বেড়ে যাবে। আবার দেখছি ওখানে যে অ্যাডমিটেন্স আছে, অ্যাডমিটেন্সটা যদি বেড়ে যায় তাহলে ওভারঅল আমার পাওয়ার ট্রান্সমিশন বেড়ে যাবে। এই ওভারঅল ট্রান্সমিশন বাড়াতে গেলে মানে টুর ভ্যালু যদি বাড়াইতে চাই অ্যাডমিটেন্স বাড়াইতে হবে। অ্যাডমিটেন্স বাড়ানোর মানে কি? ওইখানে তাহলে তুমি যে লাগাইবে কেন না বলে ইন্ডাক্টর লাগাই দাও। আচ্ছা ওইটা নিয়ে পরে আসছি। এইবার যাই খুব কুইকলি। কোথায় যাব আমরা? আমরা পড়ছিলাম এখানে। স্যাররা বুঝতে পারলেন? তাহলে এটাকে সার্জ ইম্পিডেন্স লোডিং বলে।
এখন বলছে এই পাওয়ার কম্পেনসেশন অফ দ্য ট্রান্সমিশন লাইন, কম্পেনসেট করা। এই কম্পেনসেশন মানে রিঅ্যাক্টিভ কম্পেনসেশন অফ ট্রান্সমিশন লাইন, কম্পেনসেট করে কি করা হয়? উদ্দেশ্য হচ্ছে পাওয়ার বাড়ানো, পাওয়ার বাড়াইতে হবে। পারফরমেন্স অফ medium or longer lines can be improved by using series or parallel type compensation. Series compensation অথবা parallel compensation. Series compensation হচ্ছে capacitor bank placed in series with each phase. যদি ক্যাপাসিটর লাগাও তাহলে রিঅ্যাকট্যান্স কমে যাবে, রিঅ্যাকট্যান্স কমে গেলে তোমার ওভারঅল ট্রান্সমিশন পাওয়ার বাড়বে। শান্ট কম্পেনসেশন, প্লেসমেন্ট অফ ইন্ডাক্টর বিটুইন লাইন টু নিউট্রাল টু রিডিউস শান্ট সাসেপ্টেন্স। শান্ট সাসেপ্টেন্স কমানোর জন্য যদি বাড়াই দাও তাহলে 1/x যত বাড়াই দিবে তাহলে বেড়ে যাবে, ফলে কি হবে তোমার এইটা বেড়ে যাবে। এই কথাটা বলছে সিরিজ কম্পেনসেশন রিডিউস ভোল্টেজ ড্রপ অ্যাজ জেড কেন বলে ডিক্রিজেস। রিডিউস ভোল্টেজ ড্রপ, জেড এর ভ্যালু যত কমবে ভোল্টেজ ড্রপ তত কমবে, তাই না? তাহলে ভিআর এর মান বেড়ে যাবে। ইনক্রিজ ম্যাক্সিমাম পাওয়ার, কিভাবে? যে শিল ব্যবহার করে দেখাচ্ছে। এই যে যা ম্যাক্সিমাম পাওয়ার বাড়ানোর জন্য এটাকে কমাইতে হবে, কোনটাকে বাড়াইতে হবে, করে করা যাবে। এটাকে কম্পেনসেশন। শান্ট কম্পেনসেশন হচ্ছে ইম্পর্টেন্ট ফর লাইট লোডস when voltage increases as the receiving end. Ideally, the series and shunt elements should be placed at intervals along the line. Series capacitors can be bypassed, or shunt inductance can be switched off when desirable. আজকাল কিন্তু মাঝে মাঝে যে লাইনে ক্যাপাসিটর বসানো হয় সেগুলো কিন্তু রিমোটলি কন্ট্রোল করা যায়, সেই কথাটাই এখানে বলছে। ফাইনালি আমরা যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সমিশনের জন্য for condition of maximum power received, the load should be leading power factor is the high load and usually keeping delta a less than 35 degree and VS by VR এই দুইটা রেশিও মানে VR এর ভ্যালুটা যদি VS এর চাইতে বড় হয় এবং এটা এই রেঞ্জের ভিতর থেকে 0.95 তখন দেখা যায় ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সমিটেড হচ্ছে। আমরা এই বলে ছোট্ট দুইটা অঙ্ক দেখব। এটা ক্লাস করবেন না স্যার? হ্যাঁ স্যার আপনি স্যার একদিনও আগে ছুটি দেন না স্যার। দিন আগে ছুটি দিন, আমরা যে কত গল্প করি তাই না, সেই গল্পের ভাগ ই হবে না। আমরা আগে আমাদের সাথে গল্প করার জন্য আড়াইজন টিচার অপেক্ষা করে। বললাম না তোমার কথা। আচ্ছা, এক্সারসাইজের অঙ্কটা বুঝে আমরা এই প্রবলেমটা বুঝেছি কিনা, যেগুলো থিওরিটা বুঝলাম কিনা সেটা কিন্তু আরো ক্লিয়ারলি বোঝা যায় ইফ ইউ ক্যান সলভ দি এক্সারসাইজ প্রবলেমস। এক্সারসাইজে এখানে একটা প্রবলেম আছে 612 বলছে a 60 hertz 3-phase transmission line is 175 mile long, 175 mile long. It has a total series impedance Z এর ভ্যালু দেওয়া আছে টোটালটা 35 plus J140 ohm and a shunt admittance Y দেওয়া আছে 930 into 10 to the power minus 6, অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, এটা সিমেন বলে। It delivers 40 megawatt power at 220 kV with 90% power factor lagging. মানে এই লোড দিচ্ছে যে সাপ্লাই করছে সেটা 40 মেগাওয়াট, রিসিভিং এন্ডে ভোল্টেজ হচ্ছে 220 কেভি। এটা লাইন টু লাইন ভোল্টেজ। কিন্তু 3-ফেজ সিস্টেমে যখন ভোল্টেজ বলবে তখন লাইন টু লাইন ভোল্টেজ বুঝতে হবে, আর পাওয়ার বললে 3-ফেজ পাওয়ার বুঝতে হবে। ইম্পিডেন্স ইজ অলওয়েজ পার ফেজ, আর কারেন্টটা লাইন কারেন্ট বুঝতে হবে। ফাইন্ড দি ভোল্টেজ এট দি সেন্ডিং এন্ড, সেন্ডিং ভিএস বের করতে বলছে। কিভাবে কনসিডার করতে হবে? একবার শর্ট ট্রান্সমিশন লাইন, এই লাইনটাকে একবার নমিনাল পাই মানে মিডিয়াম লাইন চিন্তা করতে হবে,
আর একবার লং লাইন চিন্তা করে তোমাকে সেন্ডিং এন্ড ভোল্টেজ বের করতে হবে। বুঝা গেছে? ভোল্টেজের বিষয়টা কি যেন একটু বলেন, সেটা আরেকবার বলতেন স্যার। কি স্যার? ভোল্টেজের বিষয় স্যার, লাইন টু লাইনের যে বিষয়টা। না, সেটা হচ্ছে তোমার যে এখানে ভোল্টেজ দেওয়া আছে, ইট ডেলিভার্স 40 মেগাওয়াট এট 220 কেভি। এটা 3 ফেজ এই যে ট্রান্সমিশন বলছে। যখন 3 ফেজ সিস্টেম হবে, কিছু ভোল্টেজ বললে তোমাকে ধরে নিতে হবে যে এটা লাইন টু লাইন ভোল্টেজ বলেছে। আর পাওয়ার বলতে এটা বুঝতে হবে 3 ফেজ পাওয়ার বলেছে। আর ইম্পিডেন্স বলতে অলওয়েজ এটা মনে করতে হবে পার ফেজ ইম্পিডেন্স বলছে। ঠিক আছে? তাহলে স্যার কি আমাদের এই একবার বলছে এটাকে শর্ট লাইন চিন্তা করে তুমি সেন্ডিং এন্ড ভোল্টেজ বের করো, একবার মিডিয়াম লাইন বের করে চিন্তা করে এটা কি অন্য ভোল্টেজ বের করো, লং লাইন ধরে এর সেন্ডিং এন্ড ভোল্টেজ বের করো। আমার এই শর্ট লাইনের জন্য ইকুয়েশনটা কি? ভিএস ইকুয়াল টু ভিআর প্লাস আইআর ইনটু জেড। তো আমি ভিএস বের করব। এটা ফেজ কেন, যেহেতু ব্যালেন্স সিস্টেম, সুতরাং একটা ফেজে নিলে হবে। ভিআর ইজ ইকুয়াল টু কত? ভিআরটা আমার দেওয়া আছে, এই যে 220 কেভি লাইন টু লাইন। এটা কি বলা হয়েছে? বলা নাই, ইট হ্যাজ ওয়াই কানেক্টেড। ধরে নিলাম ওয়াই কানেক্টেড, ধরে কি করতে হবে, লাইনগুলো ওয়াই কানেক্টেডই থাকে। তাহলে এই 220 কে √3 দিয়ে ভাগ করতে হবে। √3 দিয়ে ভাগ করলে ভোল্টেজটা পাওয়া যাবে ভিআর। আর কি করতে হবে? আইআর। আইআরটা কোথায় পাবো? এই যে ওখানে পাওয়ার বলেছে 40 মেগাওয়াট, তাই না? জি স্যার। 40 মেগাওয়াট পাওয়ার ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু ভিআই কোসাইন থিটা। আমরা ভিটা জানি, এটা যদি √3 ভিআই কোসাইন থিটা যদি হয়, সেটা 3 ফেজ পাওয়ার। এখানে 3 ফেজ পাওয়ার দেওয়া আছে, √3 দিলাম, লাইন টু লাইন ভোল্টেজ দেওয়া আছে, পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে 0.9। তাহলে আইআর এর ভ্যালু কত হবে? এটা স্যার নিচেরটাকে স্যার কেভিতে রাখছি, উপরটাকে তো উপরটাও স্যার কোথায় মেগাওয়াট। কে কোথায় কেভি রেখেছে? এটাকে তো আমি ভোল্টেজ করে দিয়েছি। আচ্ছা স্যার, মেগাওয়াটে রাখছে। কোথায় মেগাওয়াটে রেখেছি? আইআরটা যখন বাড়ি করছে স্যার, এই যে 40 মেগাওয়াট, 40 মেগাওয়াট কেভি বেসেই রাখছে স্যার, এটাই বলতেছি। এটাকে রেখেছি, বুদ্ধি আছে। এটা 40,000 কি আছে? কিলো ওয়াট ওয়াট আছে স্যার। আছে, নিচেও আছে 220 কেভি। তাহলে এটা 10⁻³ নিচেও 10⁻³ কেটে কাটাকাটি হয়ে গেছে, সুবিধা সেই জন্য। জি স্যার। দেখে এখানে কারেন্ট বের করেছি। এখন তুমি ভোল্টেজটা বের করেছো, কারেন্টটা বের করলে এত, এই যে এত অ্যাম্পিয়ার। আর ইম্পিডেন্সটা দেওয়া আছে, লেংথ কোথায়? এই যে পার ইউনিট লেংথে ইম্পিডেন্স, টোটাল ইম্পিডেন্সই তো দেওয়া আছে আমার, এই যে 35.145, এই ইম্পিডেন্সটা দেওয়া আছে। কোথায় ইম্পিডেন্স দেওয়া আছে? এই যে ইম্পিডেন্সটা, এই ইম্পিডেন্সের ভ্যালু হচ্ছে, এটা কি বলে, পোলার ফর্ম না? এই পোলার ফর্মে এত হয়েছে। তাহলে এখান থেকে বের করে, এই যে যদি সিঙ্গেল লাইন কনসিডার করি, মানে শর্ট লাইন ট্রান্সমিশন লাইন কনসিডার করি, তাহলে এই যে ফেজ ভোল্টেজটা হবে এত ভোল্টেজ, মানে 138.408 কেভি। এখানে লাইন টু লাইন ভোল্টেজ কি করতে গেলে কি করতে হবে? √3 দিয়ে গুণ করতে হবে। এটা হয়ে যাবে কত? 239.73 কেভি। এইবার যদি আমরা কি করি, যদি মিডিয়াম লাইন কনসিডার করি, মিডিয়াম লাইনের জন্য ভিএস কি? ভিআর ইন্টু 1 প্লাস এটা, আর প্লাস আইআর ইন্টু জেড। ভিআরটা বের করে এখানে এই ভ্যালুগুলো বসালে হবে। 1 দেওয়া আছে, ওয়াই আমি এটা হচ্ছে জেড, এটা ওয়াইটা আমি জানি, ওয়াইটা এটা এই যে ওয়াইটা জানা আছে 930, কোথায় ওয়াই জানা আছে? এই যে ওয়াই দিয়ে দিয়েছে। ঠিক আছে, ওয়াইটা এই সব ভ্যালু বসাই দিলে তুমি এখানে আইআর ইন্টু জেড এটা করলে তুমি ভ্যালু পেয়ে যাবে কিসের? সেন্ডিং এন্ড ভোল্টেজ। সেন্ডিং এন্ড ভোল্টেজ পেয়ে গেলে এত, তাকে √3 দিয়ে গুণ করো, দেখো এটা হবে 225.88 কেভি। ঠিক আছে, এটা লাইন টু লাইন ভোল্টেজ পেল। ওইটা পেয়েছিলাম কিন্তু মানে এর জন্য শর্ট ট্রান্সমিশন লাইনের জন্য 239 কত। এটা যদি তুমি লং লাইনের জন্য করো,
লং লাইনের জন্য আমরা এই ধরনের ফর্মুলা যদি বের করি, এই যে কস হাইপারবোলিক ইউজ করি, কস হাইপারবোল ইউজ করতে গেলে এটা জানতে হবে আমার। আইআর তো আমি জানি, ঠিক আছে, আইআর জানি, জেড সি আমি বের করে নেব, আর কি বের করব, এই গামা বের করব, গামা এটা না গামা, এটা গামাই বোধ হয়, হ্যাঁ। আর কস হাইপারবোলিকের ভ্যালুটা দেখব, ঠিক আছে। তাহলে এখানে জেড সি বের করেছে, দেখো জেড সি যাকে তোমরা দেখে নিবে, গামা বের করেছে, গামার ভ্যালু বের করা হয়েছে, ই টু দি পাওয়ার আলফা গামা, ই টু দি বিটা গামা, এগুলো বের করা হয়েছে। যাই কস হাইপারবোলিক এটা দেখানো হয়েছে। এইখানে যদি ভ্যালুগুলো বসাই, বাড়িতে বসায় দেখবে এইটা হচ্ছে 225, ফেজ ভোল্টেজ হচ্ছে এটা, লাইন ভোল্টেজ হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে সেন্ডিং এন্ডের জন্য কত হলো 225। এটা যদি মিডিয়াম লাইন কনসিডার করি তাহলে কত পেয়েছি আমরা, মিডিয়াম লাইন কনসিডার করলো এটাও 225 সামথিং, 225। কিন্তু এটা যদি শর্ট ট্রান্সমিশন লাইন চিন্তা করি তাহলে দেখো অনেক ডিফারেন্ট। শর্ট ট্রান্সমিশন লাইন কনসিডার করে 239 হয়েছে। এই লাইনটা দেখো কত বড়, এই লাইনটা হচ্ছে 175, মানে এটা তো লং লাইন, তাই না? এটাকে 1.6 দিয়ে গুণ করলে কত, এটা মাইলকে যদি কিলোমিটার করি কি হবে, 1.6 দিয়ে গুণ করতে হয় না? গুণ করলে কত হয়? জি স্যার। কত হয় গুণ করলে কত হয়? জি স্যার এটা বলেন। যা 175 কে 1.6, হ্যাঁ 280, 280। তাহলে 280 যদি হয়, আমরা কি বলেছিলাম দেখো, আমরা বলেছিলাম এখানে যদি প্রথমে যাই 240 এর উপরে হলে স্যার লং স্যার। গুড, তাহলে 240 এর উপর হলে লং, আর 80 নিচে হলে শর্ট। এটা তো লং লাইনই, সেই জন্য দেখো লং লাইন যদি কনসিডার করো। স্যার আমার একটা হ্যাঁ, কোশ্চেন, হ্যাঁ কোশ্চেনটা উত্তর দেবো, জানা এক সেকেন্ড। যদি আমরা এই যে 240, এটা কত 280 কিলোমিটার, মানে এটা মিডিয়ামের চাইতে একটু বড়। সেই জন্য হয়েছে কি, যে লং লাইন যদি কনসিডার করি যে ভ্যালু আসে 225.4, এই কেন নাম বলে মিডিয়াম লাইন কনসিডার করলে সেই ভ্যালুটা আসে 225.8, মানে সামান্য ডিফারেন্স। কিন্তু এটা যদি শর্ট লাইন হিসাবে চিন্তা করো তাহলে দেখবে অনেক তফাৎ, এটা হয়ে গেছে 239, ঠিক আছে, 225 থেকে। তাহলে যদি তুমি যে লাইনটাকে লং হবে সেটাকে শর্ট লাইনের মডেল দিয়ে যদি ক্যালকুলেট করো, দ্যাট উইল বি রং। আতিকের প্রশ্ন শোনার পরে আমি তোমাদের 2 মিনিট ধার নিব, 2-3 মিনিট। স্যার আমরা যখন লং ট্রান্সমিশনের স্যার মানগুলো বাইর করলাম স্যার, সেক্ষেত্রে তো স্যার আমরা আরেকটা ইকুয়েশন, যে এক্স এর যে ইকুয়েশনটা ই টু দি পাওয়ার বিটা এক্স, ও গামা এক্স এর যে করলাম ওইটা দিয়ে করতে পারবো না স্যার? হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবো, এটা ক্যালকুলেট কস হাইপারবোলিক দিয়ে সহজ, দেখো এই জন্য করা হয়েছে, আর কিছু না। সেক্ষেত্রে এক্স এর মানটা কিভাবে ধরবো স্যার? কিসের এক্স এর মান তো তোমার এখানে, ওখানে এক্স এর মান তো দেওয়া আছে, কোথায়? 175 স্যার। 1 কিলোমিটার তোমাকে সেন্ডিং এন্ডে বের করতে বলছে, 175 মাইল দেওয়া আছে। হ্যাঁ, তাহলে স্যার তো সেক্ষেত্রে এল কে এক্স হিসাবে কাউন্ট করবো স্যার? এল কে এক্স হিসেবে, হ্যাঁ টোটাল লেন্থটা কি এক্স, এখানে তোমার এক্স এর ভ্যালুটা তো ই করে মাপে কোথা থেকে, রিসিভিং এন্ড থেকে। তাহলে এখানে রিসিভিং সেন্ডিং এন্ডে বের করতে বলেছে, সুতরাং টোটাল লেন্থটা কি ধরতে হবে। আচ্ছা, এইবার আমরা ভোল্টেজ রেগুলেশন বের করাটা একটু শিখে নিব, তাহলে আমরা মোটামুটি পার হয়ে গেলাম। এখানকে বলছে কি, ডিটারমাইন দি ভোল্টেজ রেগুলেশন ফর, শেষ হয়ে গেছে 2 মিনিট। ডিটারমাইন দি ভোল্টেজ রেগুলেশন, এটা তারপরে অঙ্কটা। ডিটারমাইন দি ভোল্টেজ রেগুলেশন ফর দি লাইন ডেসক্রাইবড ইন 6.12, assume that the sending end voltage remains constant, সেন্ডিং এন্ড ভোল্টেজটা সমান থাকবে। তাহলে সেন্ডিং এন্ড ভোল্টেজ ছিল যে এত, লাইন টু নিউট্রাল ছিল এত ভোল্টেজ 130 কেভি, রিসিভিং এন্ড ভোল্টেজ ছিল 127 কেভি। আমরা সেন্ডিং এন্ডের ফর্মুলাটা দেখলাম না এতক্ষণ ধরে,
সেন্ডিং এন্ডের ফর্মুলা কি ছিল? সেন্ডিং এন্ডের ফর্মুলা ছিল যে ভিএস কস হাইপারবোলিক গামা জেড, আর এটা ছিল আইআর। যদি আমাদের নো লোড কন্ডিশনে কি হবে, ভিএসটা ভিআর এর সমান হয়ে যায় না? বা ধরলাম কিন্তু যদি যেখানে এই মাঝখানে ক্যাপাসিটেন্স আছে তাহলে দুইটা সমান আসবে না, কিন্তু আইআর তো যদি 0 হয় তাহলে এটা তো 0 হয়ে যাবে, তাই না? জি স্যার। এই পার্টটুকু, খালি এই পার্টটুকু থাকবে, আমরা ওইটা ধরে আগাই। ওই যে দেখো এইটা সেকেন্ড পার্টটাকে 0 করে দিয়েছি, এইটা জানা আছে। আমার ভিআরটা জানা আছে 127। আমি যদি ভিআর এর ভ্যালু বসায় দিই কোথায়, না এই ভিএস এর ভ্যালুটা জানা আছে, এটা কনস্ট্যান্ট রাখতে বলেছে 130। ভিএস এর ভ্যালুটা ধরতে বলেছে 130, আমি বের করতে চাচ্ছি এইটা ভিআর। তাহলে ভিআর ইজ ইকুয়াল টু কি হবে, ভিএস ডিভাইডেড বাই কস হাইপারবোলিক গামা। তাহলে কস হাইপারবোলিক গামার ভ্যালু ওইখান থেকে নিয়ে বসাইতে হবে, ঠিক আছে? বসাই দিলে হবে। আর কি ভিএস এর ভ্যালু এটা দেওয়া আছে, তাহলে ভিআর এর ভ্যালুটা কত হবে এখানে দেওয়া হলো। তাহলে তুমি নো লোড কন্ডিশনে ভিআর পেয়ে গেলা, লোডেড কন্ডিশনে ভিআর কত এটাতে দেওয়া আছে, আমরা দেখলাম। তাহলে এই দুইটার ভিতরে ডিফারেন্স কি, এটাকে ভাগ করলে পাবা কি ভোল্টেজ রেগুলেশন 9.53। ঠিক আছে, আমাদের মানে 3 মিনিট বেশি হয়েছে। আমাদের ক্লাস মানে যা পড়াইতে চেয়েছিলাম মোটামুটি পড়াই ফেলেছি, আর একটা ক্লাস আছে ওইখানে শেষ। এখন কোনো প্রশ্ন থাকলে ঠিক আছে, আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা নেক্সট ক্লাসে কি পড়াবো ওইটা খালি একটু বলে দিয়ে বাড়ি চলে যাবো আমরা। নেক্সট ক্লাসে পড়াবো আমরা 2টা সাবজেক্ট, একটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, আর কি পড়াবো, স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো, তোমার প্রশ্ন শুনে এই আমি ফোনটা অফ করি, এই বন্ধ করতে পারি না যে এই মুবাসসির। আমি ক্লাস শেষ করি তোমাকে ফোন করছি। শুনেন চাচা। হ্যাঁ বলো। হ্যালো, আমি ক্লাস শেষ, হ্যাঁ আপু আধা ঘন্টা প্রচন্ড বুকে ব্যথা উঠছে, কিছুতে কোনো রিলিফ হচ্ছে না, কি করবো আসলে বুঝে পাচ্ছি না। আমি এইটা সোজা তুমি হসপিটালে ফোন দাও বা হসপিটালে নিয়ে যাও। হ্যাঁ স্যার আমাদের প্রতি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য কি পরিমাণ জায়গা লাগে স্যার, একটু বলছিলেন একদিন, মনে নাই। প্রতি মেগাওয়াট এটা ডিপেন্ড করে, এটা কি তোমার কেন কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট, না এটা স্টিম পাওয়ার প্ল্যান্ট, না এটা গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট। আমরা যদি স্টিম ধরেন স্যার এভারেজ স্টিম পাওয়ার প্ল্যান্ট, সেটা আমরা তোমাকে কালকে দেখাবো তাহলে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে স্যার। তাহলে এটা হচ্ছে একটা পাওয়ার প্ল্যান্ট, এটা তাহলে পাওয়ার প্ল্যান্ট পড়াবো। আর কি পড়াবো আমরা, পাওয়ার সিস্টেম, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং। আর একটা পড়াবো হচ্ছে পাওয়ার সিস্টেম প্রোটেকশন। ওই পাওয়ার সিস্টেম প্রোটেকশন ফাইলটা পাইনি, ওইটা পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, পাওয়ার সিস্টেম প্রোটেকশন। তাহলে আমরা এরকম পাওয়ার সিস্টেম প্রোটেকশনও পড়াবো কালকে, ঠিক আছে? আগামীকালকে পাওয়ার সিস্টেম প্রোটেকশন আর পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং পড়াবো, তাহলে শেষ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। হ্যাঁ তাহলে শেষ করি আমরা ক্লাস, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। কালকে দেখা হবে ইনশাআল্লাহ। এটা ছোট করে দিলাম, কি করি, ছোট করা যাবে না, ওকে। তাহলে আমরা ক্লাস এন্ড করি, এন্ড করলাম।